আমাদের নবাব সলিমুল্লাহ তার 400 গান ফার্সি গান লেখা, এটা আহসান মঞ্জিলে পড়ে আছে। আমি বলেছিলাম এটা আমাকে দেন, বলছেন এটা দেওয়া যাবে না, এখানে বসেই লিখতে হবে, করতে হবে, কিন্তু এটা আমাদের জন্য সম্ভব না, কারণ আমরা সারাদিন কাজ করি, ওখানে বসে সম্ভব না। আলিগড় বিশ্ববিদ্যালয়ে একটি পাণ্ডুলিপি আছে, সেখান থেকে আমাকে $135 এটি আমাকে দিল, অথচ আমরা এখান থেকে ফ্রি দিয়ে দিই। আমাদের বিশ্ববিদ্যালয় আসলে কিন্তু আমরা ফ্রি দিয়ে দিই, আমরা তাও চাই গবেষণা হোক। পুরো হাফিজের দিওয়ান আমাদের কাজী নজরুল অনুবাদ করেছেন, এটা 79 বার তিনি সংশোধন করেছেন, 79 বার। প্রথম যখন তিনি এই কবিতাটা লিখেছেন, তিনি শুধুমাত্র তার প্রেমিকা শখে নাবাদকে উদ্দেশ্য করে লিখেছেন, কিন্তু যখন দেখছেন না এটাকে আমি আরেকটু দেখি, আরেকটু এটাকে সংশোধন করতে পারি কিনা, আরেকটু ভাবতে ভাবতে তিনি এক সময় দেখলেন যেটাকে দুইটা অর্থ, ইহজাগতিক আর একটা পরলৌকিক। অধিকাংশ ক্ষেত্রে পাণ্ডুলিপির ক্ষেত্রে যেটা আমরা করি, পূর্বে পাঠোদ্ধার হলে সেটা নিয়ে আমরা কাজ করি না। আমি আমার স্যারকে বললাম, স্যার আমি একটি পাণ্ডুলিপি নিয়ে কাজ করতে চাই, যেটা হচ্ছে বাংলাদেশের কোনো না কোনোভাবে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত থাকবে। তো 2013 সালে আমার প্রথম ডক্টর ইরানজাদে, উনি এখন চিরে ইরানিয়ান কালচারাল কাউন্সিলর, উনি একটা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন, উনি বললেন যে ঠিক আছে। উনি তখন একটি পাণ্ডুলিপি নিয়ে উনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে উনি খুঁজতে শুরু করলেন, এবং বিষয়টা তিনি বললেন যে তোমার জন্য বিষয় হচ্ছে বাংলাদেশের যেহেতু এই জায়গাটা প্রিয়তমার সৌন্দর্য নিয়ে একটা পাণ্ডুলিপি আছে, যেটা হচ্ছে কি একেবারে বিভিন্ন দেশের কবি সাহিত্যিক, একেবারে মধ্য এশিয়া থেকে শুরু করে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান শুরু করে আজারবাইজান, আর্মেনিয়া থেকে শুরু করে টার্কি, সিরিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ পর্যন্ত বলছে যে পুরো বিশ্বব্যাপী বিভিন্ন কবি সাহিত্যিক প্রিয়তমার সৌন্দর্য নিয়ে কথা বলেছেন। তাহলে আমরা কি করতে পারি বিষয়টাকে, তাহলে আমাদের বিষয়টা হচ্ছে রোমান্টিক ঘরানা। যেহেতু ফার্সি সাহিত্যে রোমান্টিক ঘরানার অসংখ্য কবি সাহিত্যিক রয়েছে, এবং আমার ফার্সিতে পড়া মূলত বলতে পারি আমি কবি হাফিজ শিরাজি দ্বারা প্রচণ্ডভাবেই আমি প্রলুব্ধ ছিলাম, আমি ইনফ্লুয়েন্স ছিলাম, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা একটা সুন্দর কাজ করতে পারি। ওকে, আমি তখনও পর্যন্ত জানি এটার ভিতরে কি, কিন্তু স্যার তিনি পড়েছেন, কারণ তার কাছে এটা কি খুব বেশি আকর্ষণীয় মনে হয়েছে। আমি তখনও আসলে ওইভাবে তার ভিতরে ঢুকতে পারিনি, আমি তখনও তোমাদের মতোই একজন শিক্ষার্থী, নতুন জয়েন করেছি। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে এটা নিয়ে কাজ করব। গেল, আমি একটি নির্বাচন করলাম, রোমান্টিক একটি পাণ্ডুলিপি নিয়ে কাজ করব। এখন আমার দ্বিতীয় কাজ হচ্ছে এই যে আমি একটি পাণ্ডুলিপি নিয়ে কাজ করব, এটি কি আসলেই পূর্বে কেউ কাজ করেছে কিনা। এখন ধরো আমরা যখন বিভিন্ন বিষয় নিয়ে দেখবা যে টকশো দেখি টেলিভিশনে, যে ওই বিষয়ে কে বিশেষজ্ঞ, বলে যে আপনি ভূমিকম্প নিয়ে কিছু একটা লিখেন, কিন্তু বাংলাদেশের কিছু পত্রপত্রিকা বা কিছু চ্যানেল আছে তারা একটু গতানুগতিকতার বাইরে যে কাজ করতে চায়, অর্থাৎ উনি যেই বিষয়টা নিয়ে কাজ করেছেন না আমরা আরেকটু বাইরে, আরেকটু ভিন্ন ঘরানার কাজ করব। তখন তারা দেখে যে না ওই বিষয়টাই যে এইটার এই পাণ্ডুলিপি নিয়ে অন্য কোনো শিক্ষক বা অন্য কোনো দেশে এটার পাঠোদ্ধার হয়েছে কিনা। পাঠোদ্ধার হলে তখন কি হবে, তাহলে তো আমি নতুন কিছু দিতে পারবো না জাতিকে, কারণ এই সবাই বলবে যে এটা তো কাজ হয়েছে, সো এটা দরকার নেই, এরকম অধিকাংশ বলবে। অধিকাংশ হয়তো বা 10 জন বলবে না ঠিক আছে উনি কিভাবে কাজ করেছে তুমি একভাবে কাজ করো, তাহলে কি হবে দুইটা তুলনামূলক বিশ্লেষণ করা যাবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পাণ্ডুলিপির ক্ষেত্রে যেটা আমরা করি, পূর্বে পাঠোদ্ধার হলে সেটা নিয়ে আমরা কাজ করি না, কারণ ওটা তো পাঠোদ্ধার, নতুন একটা কিছু দিব। তাহলে আমি ভাবলাম যে এটা যখন আমি বিভিন্ন জায়গায় গবেষণা করেছি, বিভিন্ন সাইটে আমি গিয়েছি, তোমাদেরকে অলরেডি সিটটা দিয়েছি, বড় বড় লাইব্রেরি, তারপরে হচ্ছে অনলাইন বিভিন্ন পোর্টাল, বিভিন্ন দেশে বড় বড় গবেষক, আমি সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে, সো আমি এটা যাচ্ছি না। যেহেতু তোমাদের কাছে সিটটা আছে, সেই সিটগুলোতে আমি দেখে বের করেছি এবং দেখেছি যে না এটা নিয়ে তখনও পর্যন্ত কেউ কাজ করেনি। শুধুমাত্র ইন্ডিয়ার একজন গবেষক মাত্র 4 পৃষ্ঠার একটা আর্টিকেল তিনি লিখেছেন, প্রবন্ধ ছোট্ট, যে এটা এরকম প্রিয়তমার সৌন্দর্য নিয়ে, এটা 19টি অধ্যায় রয়েছে এবং 55টি ভাগে। একেবারে ধরো ভাগ বলতে কি, অধ্যায় হচ্ছে বলছে যে নাক, চোখ, কান একটা অধ্যায়, ঠিক আছে, তার মধ্যে আবার ভাগ করে দিয়েছে নাকের একটা অধ্যায়, কানের, এইভাবে ভাগ করে দিয়েছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে ওকে, এখন আমরা বলেছি যে পাঠোদ্ধার হলে এটা অধিকাংশ ক্ষেত্রে গুরুত্ব কমে যায়, আমরা বলছি। তাহলে যেহেতু পাঠোদ্ধার হয়নি, তাহলে কি গুরুত্ব কতটুকু এখন আমরা দেখব। আমি দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে এখন অনেকেই এই জায়গা সম্পর্কে, যে প্রিয়তমার সৌন্দর্য নিয়ে হরেক রকম কবিতা তাদের মুখস্থ, হেলাল হাফিজ তার জানা, তার
বাংলাদেশে যদি বলি মারজুক রাসেলের কবিতা তার মুখস্থ, বা যদি বলি সাদাত হোসাইন বিভিন্ন জায়গায়, আনিসুল হক, আমরা যারা সেলিনা হোসাইন যারা সাহিত্যিক কবি, তাদের অনেকগুলো কবিতা আমাদের ছেলে মেয়েদের ঠোঁটস্থ আসলে, তাই না? তারা বিভিন্ন সময় ভ্যালেন্টাইন্স ডে বলি বা বিভিন্ন অকেশন বলি, প্রিয়তমার জন্মদিন বলি, এগুলো আমরা কি করি, আমরা খুব বেশি আওড়াই। তা আমার কাছে যেহেতু আমি ওই সময় ইয়াং, এখনও ইয়াং আছি অবশ্যই, সময় আরেকটু ইয়াং, 13 সালে, আমার কাছে মনে হলো এইটাকেই আমি সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারি, আমি এটা পাঠোদ্ধার করি, দেখি হাফিজ নাক নিয়ে কি বলেছে, ফেরদৌসি কি বলেছে, ওমর খাইয়াম কি বলেছে, আমির খুসরো দেহলাভি কি বলেছে, আমার কাছে মনে হয় চুল নিয়ে কি বলেছে। আমার তখন আগ্রহের জায়গা জন্মালো। ওকে, তখন ভাবলাম যে এটা অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে এটার গুরুত্ব আছে। এবং এখন আসা পর্যন্ত সত্যি কথা বলে আমার নিজের সময় নেই, অসংখ্য পত্রিকার বড় বড় পত্রিকার সম্পাদক বলেছে এটা নিয়ে বাংলায় আপনি 100 কবিতা ছোট ছোট লাইন অনুবাদ করে দেন, আমরা ধারাবাহিকভাবে ছাপাবো, তাহলে গুরুত্ব বুঝা গেল, এটা গুরুত্ব আছে। এরপরে কি করেছি, এখন যেটা মূল কাজ আমাদের, যেখানে আমাদের মূল সমস্যা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা আসলে কি পরিপূর্ণ কিনা, অর্থাৎ এই পাণ্ডুলিপিটা আমরা আগেই বলেছি, পাণ্ডুলিপির ছারপোকা থাকে, ধুলাবালি থাকে, বাংলাদেশের ওয়েদারটা আর্দ্র, প্রায় বলা হয়েছে যে 92%, তাই না, আর্দ্রতা, যে জলবায়ু, এই কারণে কি হয়, এগুলো নষ্ট হয়ে গেছে কিনা এগুলো আমাকে দেখতে হবে, এটা ভিজে গেছে কিনা, কোনো কারণে যেহেতু বৃষ্টিপ্রবণ অঞ্চল এটা ভিজে যেতে পারে, অথবা কোনো কারণে পৃষ্ঠা পড়ে যেতে পারে, সেটা আমাকে আমি তাহলে কি করলাম, প্রথমেই আমি এগুলো তোমরা পড়েছো আমার মনে, আমি জানি না তোমাদেরকে অন্য শিক্ষকরা বলেছে কিনা, আমি এটা ধরে দেখেছি যে না ঠিক আছে কিনা, এবং তখন দেখলাম যে ঠিক আছে, তাহলে এটা নেওয়া যায়। আর কোনো পরবর্তী ধাপ কি, যখন আমি এটা দিচ্ছি ঠিক আছে, তাহলে এখন আমার কাজ কি, আসলে আমি এখন এটা লেকচার দিলাম, লেকচারটা ওখানে তোমার নাম কি ভাই? হ্যাঁ, আসাদুজ্জামান একভাবে লিখছে, তুমি একভাবে লিখছো, এটা লিখে তুমি কি, ও চলে যাচ্ছে ধরো ব্রাহ্মণবাড়িয়া, ও চলে যাচ্ছে নেত্রকোনা, ও চলে যাচ্ছে পটুয়াখালী, হয়তো বা এইভাবে। এখন এক একজনের কাছে ও কি অনুরূপ কপি করেছে কিনা আমারটা দেখে, বা ও করেছে কিনা, এটা কি হয়, এটা আমি দেখেছি যে আসলে এই কপিগুলো আছে কিনা, যে কোথাও বা একেবারে হুবহু কপি লেখা আছে কিনা, কেউ লিখেছে কিনা, যেহেতু আমি মূল সংকলক, আমি এটা লেখক, ওরা হচ্ছে অনুলিপিকারক, যেটা শুধু অনুলিপি করবে, লিখবে। তারপর হচ্ছে এটা কত পুরনো পাণ্ডুলিপি, এটাও আমার দেখতে হবে, কারণ হচ্ছে আমি যত বেশি প্রাচীন দিকে যাব ততই আমি বুঝবো যে আমার দেশের কৃষ্টি কালচারটা আসলেই কি ডেভেলপ ছিল। আমি উদ্বোধনী দিনে একটা কথা বলেছি, যেটা হচ্ছে যে মানিকগঞ্জের একটি বিয়ের 400 বছর পূর্বে যে বিয়েটা কেমন ছিল, বিবাহ প্রথা, কাবিননামা, এগুলো কেমন ছিল। এবং আমি ওই দিন একটি কথা বলি না, যেটা হচ্ছে আমাদের নওয়াব সলিমুল্লাহ, তার 400 গান, ফার্সি গান লেখা, এটা আহসান মঞ্জিলে পড়ে আছে। আমি বলেছিলাম এটা আমাকে দেন, বলছেন এটা দেওয়া যাবে না, এখানে বসেই লিখতে হবে, করতে হবে, কিন্তু এটা আমাদের জন্য সম্ভব না, কারণ আমরা সারাদিন কাজ করি, ওখানে বসে সম্ভব না। এভাবে আমাদের অসংখ্য পাণ্ডুলিপি আছে, আমি সেটা দেখি যে আসলে এটা কি পুরনো কিনা, কতটুকু পুরনো। আমি মোটামুটি দেখেছি এটা মোটামুটি 16 শতকের, মানে পঞ্চদশ, হ্যাঁ একেবারে 1657 দিকে আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, মোটামুটি 400 বছর। কারণ বাংলাদেশে যদি আমি খুঁজি মোটামুটি এই সময়টাই পাবো অধিকাংশ পাণ্ডুলিপি বা এর পরে। এখন আমরা যদি ফলাফলে যাই তাহলে দেখব এই স্তরটা গবেষকের জন্য সবচাইতে বেশি কষ্টের, কারণ তাকে বিভিন্ন দেশে যোগাযোগ করতে হয়। তার কারণ হচ্ছে যেহেতু যদি আমি ফার্সি বলি, ফার্সি আরবি বললে, কিন্তু যদি সংস্কৃত বলে তাকে অবশ্যই ইন্ডিয়াতে খোঁজ দিতে হবে, তাকে হয়তো বা নেপালে খোঁজ দিতে হবে, এটা বা ব্রিটিশ মিউজিয়ামে খোঁজ দিতে হবে, এইভাবে। তখন আমি কি করলাম, ফার্সির এগুলো আমি খুঁজলাম কোথায়, প্রথম আমি খুঁজলাম, এবং এই পর্বটি আমি বলছি যেটা সবচেয়ে কঠিন। খুঁজে আমি একটি পাণ্ডুলিপি আমি নির্বাচন করেছি। আমি আমার পাণ্ডুলিপি দেখাচ্ছি কেন, যে আসলে আমি কিভাবে একটা ধরলে আমরা সবগুলো পাবো। আমি তখন ভাবলাম যে আমরা একটা পাণ্ডুলিপি নির্বাচন করি। এটি কি, আমাদের পাণ্ডুলিপির নাম হচ্ছে গুলদাস্তে গুলশানে মাআনি। গোল হচ্ছে একগুচ্ছ ফুল, গুলশান ফুলের বাগান, মাআনি মানে ভাবার্থে বলছে, পারিভাষিক অর্থে, অর্থাৎ একগুচ্ছ ফুলের বাগান, মানে একগুচ্ছ ফুলের বাগান থেকে একগুচ্ছ ফুল নেয়া, ফুলের সমাহার। আসলেই তো সবগুলো কবিতা পুরো হাফিজের দিওয়ান। যিনি হাফিজ বলা হয়ে থাকে, তার এই দিওয়ানটা, যেটা আমাদের কাজী নজরুল অনুবাদ করেছেন, এটা 79 বার তিনি সংশোধন করেছেন। 79 বার। প্রথম যখন তিনি এই কবিতাটা লিখেছেন, তিনি শুধুমাত্র তার প্রেমিকা শখেনাবাদকে উদ্দেশ্য করে লিখেছেন। কিন্তু যখন দেখছেন না, এটাকে আমি আরেকটু দেখি, আরেকটু এটাকে সংশোধন করতে পারি কিনা, আরেকটু ভাবতে তিনি এক সময় দেখলেন যেটাকে দুইটা অর্থ, হাফিজের কবিতা দুটো অর্থ, একটা হচ্ছে পার্থিব অর্থ, আরেকটা হচ্ছে কি
ইহজাগতিক আর একটা হচ্ছে পরলৌকিক, দুই রকম অর্থ দেয়, এর ফানি আধ্যাত্মিক অর্থও দেয়। তো যখন আমি এটা খুঁজলাম তখন আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে এটাকে আমরা মোটামুটি আমি এখন ধরলাম যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি এই পাণ্ডুলিপিটা নিব। ওকে, এরপর আমি কি করলাম, প্রথম যে কাজটা আমি অনুসন্ধানে গেলাম, অনুসন্ধান করে আমি এটি 4টি কপি পেয়েছি, 4টি অনুলিপি। কোথায় পেলাম, প্রথম আমার যে ইরানি ভিজিটিং প্রফেসর, তিনি গবেষক, তার কাছে গেলাম। তিনি প্রথম, আমি তখন ফার্সি টাইপ করতে জানি না, এই প্রথম তার হাতে সে আমাকে বকা দিচ্ছে তুমি ফার্সি টাইপ শিখো। তারপরে এই গবেষণা হচ্ছে এই জায়গায় যে আমি নিজে বাধ্য হয়ে তখন ফার্সি টাইপ শিখলাম। সে গবেষণা সে মোটামুটি বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে সে প্রথম একটি লিপি যেটি অনুসন্ধান করে, এটা হচ্ছে ইন্ডিয়াতে আলিগড় বিশ্ববিদ্যালয়ে, যেখানে হচ্ছে কি যে আলিগড় বিশ্ববিদ্যালয়ে একটি পাণ্ডুলিপি আছে, তুমি এটা সংগ্রহ করো। আমাকে প্রথম সংস্কৃত ডিপার্টমেন্টের সঞ্চিতা ম্যাম, ওকে, ও তখন ইন্ডিয়াতে পিএইচডি করে। আমি তাকে বললাম ভাই এরকম একটা ইয়ে আছে, আমাকে এটা দাও, ম্যানেজ করে দাও। সে আমাকে তার বিভিন্ন বন্ধুর মাধ্যমে সেখান থেকে আমাকে $135 এটি আমাকে দিল, অথচ আমরা এখান থেকে ফ্রি দিয়ে দিই। আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে কিন্তু আমরা ফ্রি দিয়ে দিই, আমরা তাও চাই গবেষণা হোক। আমি এটা কিনে আনলাম। এরপর আর কোথায়, এরপর এই দুটো পাণ্ডুলিপি নিয়ে আমি তেহরানে চলে গেলাম। যাওয়ার পরে এখানে আর নাই, বাংলাদেশে নাই, কোনো ওয়েবসাইটে নাই, কিচ্ছু নাই। তেহরানে যাওয়ার পরে এগুলো আমি দেখাবো, এই ডিকশনারিগুলো। তো এটা হচ্ছে আমি কোথায়, এই যে আচ্ছা, প্রথম আমি বাংলাদেশের একটি পাণ্ডুলিপিতে আমি কি পেলাম, এটা পৃষ্ঠা সংখ্যা 202, এগুলো লিখতে হয় যে পাণ্ডুলিপি পৃষ্ঠা সংখ্যা 202, পংক্তি সংখ্যা 4098টি পংক্তি, ছোট ছোট লাইন, ওকে। আর এটা ছবি প্রথম পৃষ্ঠা। এখন প্রথম পৃষ্ঠায় যেটি আমরা দেখছি, এখানে অনেক রকম একটু এরকম, তাই না, এই যে অস্পষ্ট লেখা না, এটা কেন, এটা হচ্ছে মূলত ওই সময় তো আমাদের মতো ইরেজার ছিল না, রাবার ছিল না যে কাগজটা মুছবে, তারা বিভিন্নভাবে মোছার চেষ্টা করেছে, এটার উপরে লেখা হয়েছিল, এটাকে আবার মুছে তার উপরে লিখেছে, এই কারণে পৃষ্ঠাটা এরকম, ওকে। হ্যাঁ, তারা তাদের মতো করে, আমরা তো আগে হাত দিয়ে বা কোনোভাবে মোছার চেষ্টা করেছে তারা, কারণ তখন জাফরানের কালি ছিল অথবা আর বিভিন্ন রকম কালার, এগুলো আমি বলবো কী কী, সিলিকন টাইপ ছিল, এগুলো তারা কালি তৈরি করেছে। তো এগুলো তারা মুছে আবার লিখেছে, এই কারণে পৃষ্ঠাটা একটু কি স্বচ্ছ না, কিন্তু পড়তে কিন্তু একটু ঝামেলা আছে এখানে অনেক। এটা এখন তো আসলে আমাদের জন্য সহজ প্রযুক্তি, পিডিএফ করলে আমি এটাকে 400% বড় করে দেখতে পারি, কিন্তু তখন তো পড়া সোট আপ ছিল। ওটাকে হামদ বলছে, বি হামদ, উইদাউট মানে কোনো প্রকার প্রশংসা ছাড়া আসলে তার নাম বলা যাবে না, অবশ্যই প্রশংসা করতে হবে। স্রষ্টা একটা প্রশংসা করেছে, ওটা আমরা পরে বলবো। এটা হচ্ছে কি বাংলাদেশের প্রথম পৃষ্ঠা, এবং যখন আমি গবেষণা করব অবশ্যই আমাকে এই পেজগুলো আমাকে আগে দেখতে হবে, প্রথম পৃষ্ঠা। এবং এটা হচ্ছে শেষ পৃষ্ঠা। এখানে আপনাদের কাছে যেটা আছে এটা আসলে ভুল, এখানে কপিটা, সরি, এইভাবে না আসলে, কারণ এটা হচ্ছে তখন তো আমরা বুঝি নাই, কারণ তারা তো গবেষণা করে না, তারা তো বুঝবে না। কিন্তু দেখেন এখানে একটা লেখা আছে সর্বশেষ লাইন, এই যে পৃষ্ঠা, এটা না, সর্বশেষ লাইন, এই যে 1129, এই যে লেখা আছে ফার্সিতে, হচ্ছে যখনই আমরা কোনো গবেষণা করব যে এটা কখন শেষ হয়েছে। এটা আরেকটা বলবো, আমি যখন স্লাইডে আবার দেখি যে এটা আমি কেন লিখেছি, আবার বললেন না নিজের নাম প্রচার করি, ফার্সি পাণ্ডুলিপি পঠন পাঠন ডক্টর মুমিত আলুতে লিখে রেখেছি। তার মানে কি এটা কোথাও হারিয়ে গেল, যদি একটা স্যারের হারিয়ে যায়, তাও একটা বা 5টা পৃষ্ঠা হারিয়ে গেল, আপনি এখানে নাম পাবেন আমার, যেটা স্যারের করা। কিন্তু ওই সময়ের কবি সাহিত্যিকরা নিজেদের এত বেশি আত্মপ্রচার করতেন না। তারা কি করতেন, হয় ভূমিকা একটা বলে দিতেন এই সময় লেখা, ওই যে আবজাদ হোব্বাস হত্যি আমরা বলবো এটা, অথবা তারা কি করতেন শেষে একটা ছোট্ট নিজের তাখাল্লুস, একটা নিকনেম, দুখুমিয়া আমাদের, তাই না, বা তা একটা লিখে ওখানে তিনি ওই যে ওখানে সনটা উল্লেখ করে, মানে খাতাম ইয়াবাদ, মানে শেষ হয়ে গেল, ওই যে ওখানে লেখা আছে। তাহলে এটা আমাকে শেষ পৃষ্ঠা দেখাতে হবে, কারণ দর্শক যারা পাঠক সে দেখবে এটা, তাহলে গেল। এটা আমরা বাংলাদেশের পাণ্ডুলিপি দেখলাম। এখন আমরা যদি যাই ইন্ডিয়ার পাণ্ডুলিপি, দেখুন এটা পৃষ্ঠার সংখ্যা কত, 132, আগে কত আমরা দেখেছি 202, পংক্তি সংখ্যা কত 3389, আর এটা লেখা শুরু হয়েছে কত 1090। এটা কোথায় পেয়েছি, এই যে 1090। বাংলাদেশের পাণ্ডুলিপিতে এরকম লেখা নাই। বাংলাদেশের পাণ্ডুলিপির শুধু কি ছিল যে এটা শেষ হয়েছে 1129, কিন্তু এই ভূমিকায় এখানে এই জায়গায় আছে, একদম ওই পরের পৃষ্ঠায় এই ভূমিকার মধ্যে আছে, যেটা 1099 হিজরিতে শুরু হয়েছে। আমরা হিজরিটাও কিভাবে
খ্রিস্টাব্দে রূপান্তর করবো সেটা আমরা দেখাবো। ছোট্ট এটা আমি যেহেতু শীটটা দিয়ে দিব আপনারা সহজ হবে আপনাদের জন্য। এটা সংকলন সমাপ্ত কত হয়েছে 1122। তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে অলরেডি আমরা পেয়ে গেছি যে কোনটা পুরাতন প্রাচীন কোনটা বেশি, এটা না ওইটা, বাংলাদেশেরটা না এটা ইন্ডিয়ারটা 1122, আর আগেরটা ছিল 1129। তাহলে এটা পুরাতন আমি পেয়ে গেছি। তাহলে আমাদের শর্ত ছিল আমরা যত বেশি পুরনো হয়। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় আমাদের দেখতে হবে, এখানে এই পাণ্ডুলিপির মাঝখানে নাই আছে নাই, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন, আমি পরে বলবো যে কেন এটা হলো। এটা প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠা আমরা যাই, শেষ পৃষ্ঠা কেমন দেখেন, এই যে শেষ পৃষ্ঠা দেখেন, এটা এখানে আরো বিষয় আমরা যে ফুটনোট বলি, ঠিক আছে, একটা ফুটনোট বলি না, যে ফুটনোট লেখা এখানে এই পাশে লেখা অসংখ্য পাণ্ডুলিপি আছে, কিন্তু অনেকগুলো পেজ সময় নাই, আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে কিভাবে থাকে আসলে। যারা আরবি বা ফার্সি করতে চায় বা হয়তো সংস্কৃত পাণ্ডুলিপিতে এরকম আছে, বা অনেকে আছে আমরা বলেছি যে বাংলা পাণ্ডুলিপি যেটা হচ্ছে আরবি হরফ বা ফার্সি হরফে লেখা, তারও পাশে এরকম ফুটনোট আছে। এখানে সময়টা এখানে লেখা আছে, এই যে যেটা শেষ হয়েছে কোথায় গেল। এরপরে হচ্ছে এটা আমরা দেখবো, এটা একটু মনে রাখবেন। এরপরে এটা তো গেল ইন্ডিয়া এবং বাংলাদেশ। এখন আমি যখন ইরানে গেলাম তখন ইরান তো ফার্সির একেবারে কি উর্বর। এখন আমি কি করব, এখন আমি সবগুলো একেবারে আয়াতুল্লাহ মারাশি, যেটা হচ্ছে বলা হয় মধ্যপ্রাচ্যের মধ্যে সেকেন্ড লার্জেস্ট লাইব্রেরি, সেখানে গিয়েছি। তেহরান থেকে 135 কিলোমিটার দূরে। মাসাদ নগরী 1200 কিলোমিটার দূরে, যেখানে খোরাসান ফেরদৌসির জন্ম, ওমর খাইয়াম, আত্মা নিশাবুরি, ইমাম গাজ্জালি, সেখানে সেই লাইব্রেরি, সেখানে দেখলাম, সেখানে নাই। কিতাবখানে মিল্লি অর্থাৎ তেহরানের যে জাতীয় গ্রন্থাগার, সেখানে গিয়েছি। খুঁজতে খুঁজতে আমি তেহরান বিশ্ববিদ্যালয়ে পেলাম যে পাকিস্তানে আরেকটি পাণ্ডুলিপি আছে। ওকে, পাকিস্তানের পাণ্ডুলিপি এখন দেখেন এখানে যেটা হয়েছে, পাকিস্তানের পাণ্ডুলিপির সংখ্যা কত, এই যে প্রথম পৃষ্ঠা 137 পেজ। ওকে, পংক্তি সংখ্যা কত 3560টি, ছবি প্রথম পৃষ্ঠা। এখানে উনি কি করেছে, এই যে পাকিস্তানের যে এই লেখক, এই যে সংকলক, তিনি কি করেছেন, তিনি এভাবে লিখেছেন, কিন্তু এটা কি করেছেন উনি, ওর নাম যেন কি ছিল, হাসান। ও করেছে, ও যখন আমি যখন বলছি ও লিখছে, লিখার মধ্যে আবার পণ্ডিতি করে নিজের একটা পংক্তি, আচ্ছা এটার সঙ্গে এমন এটা যায়, এই লাইনটা সে লিখে রাখছে যে আচ্ছা মুমিন স্যার বললো আগার অন্তরকে সিরাজি, সিরাজের প্রিয়তমা, তাহলে হেলাল হাফিজের কোনো একটা কবিতা এরকম লাইন এখানে লিখে রাখি, পরে আমি পড়বো। সেম পাকিস্তানের সেই গবেষক সে কি করেছে, প্রত্যেকটা লাইন এরকম করে 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 সে কি করেছে, একটা দুটো লাইন সে লিখে দিয়েছে। তার মানে কি গবেষকের কাজ সে কঠিন করে দিয়েছে, তাই না, কঠিন করে দিয়েছে না। আচ্ছা গেল, এখন এটা আমরা পরে বলবো যে কেন কঠিন কি কাজ হলো। এরপরে যখন আমরা এই যে সর্বশেষ পেজ, এটা আসলে বোঝা যায় সোটা, ওই যে সে এই পাশে লিখছে, এই যে এই জায়গাটায় এত লেখা লিখছে, এই জায়গাটা দেখেন দিকে এত লিখছে, এখানে লিখছে, এবং এখানে মোটামুটি সে তার মতো, এবং 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টা কি করেছে সে লাইন করেছে। কিন্তু আমরা জানি, আমরা যখন ইন্ডিয়া দেখবো বা অন্যগুলো দেখবো 13টা মাত্র লাইন করে। এটা একটা শৈল্পিক জিনিস যে যখন সে পাণ্ডুলিপিটা লেখে যে প্রত্যেকটা পৃষ্ঠায় সে 13টার বেশি কি করবে না, লাইন ব্যবহার করবে না। এটা আমাদের ভাবতে হবে, পাণ্ডুলিপি মানে শুধুমাত্র কি একটা লিখন না, আসলে যে আমি লিখে ফেললাম, এটাকে সজ্জিত করা, আগে থেকে পুনর্বিন্যাস করা, কিভাবে লিখবে, একই পদ্ধতিতে কন্টিনিউ লিখে যাওয়া। এবং আমরা যদি ইন্ডিয়ার কপি দেখি যে 1090 হিজরিতে শুরু করেছে বা 1122, তার মানে কত বছর লেগেছে। ফেরদৌসী শাহনামার মতোই 30 বছর কষ্ট করেছি, অজস্র পরিশ্রম করেছি, এবং আমি কি আজাম জিন্দে করেছি। আজাম মানে কি, ইরানকে আমি জীবিত করেছি শাহনামার মাধ্যমে, বলছে না, প্রায় 30 বছর তিনি কষ্ট করেছেন এভাবে। তো তিনি কি করলেন, তিনি কিন্তু তাহলে এটা কি হলো, সে তার মতো, সে তার মূল জায়গায় থাকেনি। ওকে গেল, এখন এটা গেল। এখন আমি কি করেছি ভাই, এটা তো 3টা পাণ্ডুলিপি আমার হলো, আমি মোটামুটি আর কোথাও কোনো পাণ্ডুলিপি পাচ্ছি না। এখন আমি কি করলাম, আমি কাজ শুরু করেছি, এবং সবচেয়ে বড় অঘটন যেখানে শুরু হয়েছে, আমি পিএইচডি সেমিনার আমি 13তে শুরু করেছি, 17তে, কারণ ওখানে হচ্ছে কোর্স ওয়ার্ক করতে হয়, বাধ্যতামূলক টিচারকে পড়তে হবে, 2 বছর তোমাকে বাধ্যতামূলক ক্লাস করতে হবে, তোমাকে বইয়ের পর বই শেষ করতে হবে, তোমাকে এখানে দাঁড়িয়ে লেকচার দিতে হবে 1.5 ঘন্টা টিচারের সামনে। এটা ওদের সিস্টেম, অর্থাৎ তোমাকে এমনভাবে তৈরি করে দেবে যে তুমি বাংলাদেশে যেখানেই যাও
তুমি যেন অনর্গল ফার্সিতে লেকচার দিতে পারো, বাংলায় যেখানে এটা দিতে পারো। এটা হচ্ছে ওদের একটা টিচিং সিস্টেম, এই সিস্টেমটা ডেভেলপ করে ফেলছে। এবং তোমাকে পঞ্চম সেমিস্টারে যে তোমাকে একটা ফাইনাল দিতে হবে। তো যখন এটা তো প্রপোজালটা পাস হয়ে গেছে, শেষ করে ফেলছি, মোটামুটি 3.5 বছর, 4 বছরের মাথায় ফিরে আসবো। 3 মাস আগে একটা অঘটন, সেটা হলো কি, আমার গাইড ডেকে বললো, মুমিত একটা অঘটন কি, সেটা হলো যে আরেকটা পাণ্ডুলিপি পাওয়া গেছে। এখন আমি তো ওই 3টা মিলিয়ে সব করে ফেলছি, এখন কি, এবং সেটার নাম হচ্ছে আলাদা। এটার নাম কি? এটার নাম বলছে গুলদাস্তে গুলশানে খেয়ালি, অর্থাৎ ফুল বাগান থেকে যে ফুল, একগুচ্ছ ফুল নেয়, এটা খেয়াল, তার কল্পনা, নামটা শুধু পাল্টে দিচ্ছে, কিন্তু সব বিষয়বস্তু এক। কিন্তু সৌভাগ্যবশত, আমার সৌভাগ্য, এটার অধিকাংশ পাণ্ডুলিপি কি, ওই যে পৃষ্ঠা সংখ্যা মাত্র 35, অধ্যায় মাত্র 6টি বাকি ছিল 19টা থেকে, আর ছবি পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা দিলাম এই কয়টা বাকি। তার মানে এটা আমার খুব বেশি কাজে লাগবে না, এটা আমি বেঁচে গেছি। এক ধরনের একজন গবেষক, একজন পিএইচডি গবেষক, এটা বেঁচে যাওয়া বলে আসলে। কারণ নইলে আবার নতুন করে আবার শুরু করতে, প্রত্যেকটা পৃষ্ঠা ধরে 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 মিলানো সোট হবে। এবং আমার চোখ ওখান থেকেই আসলে আমি চোখে কম দেখি, মানে মনে হয় যে এই পাণ্ডুলিপির কাজ, এবং বলছি যেটা আমি করবো না। আমি এখান থেকে ট্র্যাকটা আমার অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আমি সিনেমার লাইনে চলে গেছি। কিন্তু পরে ভাবলাম যেহেতু এই জায়গাটা স্যার আমাকে দিয়েছে, এবং তখন আমি যেটা শুনলাম যে এটা যেখানে গিয়েছি বলছে এটা হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সারপ নামে, সার মানি মাথা, প মানি পাথা, নমে মানি নামা, অর্থাৎ প্রিয়তমার সৌন্দর্য নিয়ে লিখিত এই ধরনের প্রথম সবচাইতে বড় বৃহৎ আকারের পাণ্ডুলিপি। এবং তারা ইরান থেকে বলছে এটা আমরা পাবলিশ করব। এটা আমার জন্য, আমার গবেষক হিসাবে, বিশেষ করে এটা বলবো আমার বাংলাদেশে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্ব যে এমন একটা পাণ্ডুলিপি আছে, কিন্তু আমরা জানতাম না, এবং অসংখ্য পাণ্ডুলিপি আছে। ওকে, গেল। তাহলে আমি এই 4টা নিয়ে কাজ শুরু করলাম, এবং আমি বলেছি যে দেখেন 4টি থেকে আমি কোনটি বেছে নেব। আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে 1029 হিজরি সমাপ্ত পরিপূর্ণ গ্রন্থ ছিল এটা, পোকায় খাওয়া ছিল, মাঝখানে অস্পষ্ট ছিল। আমরা এগুলো লিখতে হয়, ফার্সিতে লিখতে হয়, বাংলায় লিখলে অবশ্যই আপনি লিখবেন। কেন, আপনি যদি যে কোনো পাণ্ডুলিপি নিয়ে আপনাকে লিখতে হবে, এগুলো লিখলে কী হবে, পাঠক সহজে বুঝতে পারবে যে আসলে কী লিখছেন, কী নিয়ে কাজ করছেন। তারপর বারবার মুছে ফেলা হয়েছে, তারপর আবার লেখা হয়েছে, তারপর রিপিট লেখা হয়েছে। এটা বাংলাদেশি পাণ্ডুলিপি। ভারতের পাণ্ডুলিপি মুসলিম আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে 1122 হিজরিতে সমাপ্ত, পংক্তি কম, পৃষ্ঠার মাঝখানে নেই, কিন্তু স্পষ্ট পড়া যায়, আপনি দেখলে ইজিলি আপনি পড়তে পারবেন। এবং আমার গাইড কি বললেন, এবং পাকিস্তান কি 1200 হিজরি বলছে, যে 1200 শতকে সমাপ্ত, কিন্তু বলে নাই কোন সময়টা। তাহলে আমরা ধরে নিচ্ছি ওই সময় যে কোনো একটা সময় সমাপ্ত, যেহেতু নাই, পড়তে কষ্ট, লেখক নিজের কিছু পংক্তি লিখে দিয়েছেন, আমরা বলেছি। ওকে, আরেকটা কি, ওই সর্বশেষ যেটা ইরান পাকিস্তান, এটা হচ্ছে ইরান পাকিস্তান ইনস্টিটিউট অফ পার্সিয়ান স্টাডিজ, সেখানে আমরা বলছি হ্যাঁ 1090 হিজরিতে এটা লেখা শুরু হয়েছে, কিন্তু মাত্র কয়েকটা পৃষ্ঠা অবশিষ্ট আছে। বিষয়বস্তুর নামটা হচ্ছে এইভাবে লিখেছেন উনি। আর এটা আসলে তাহলে আমার লাগতেছে না। আমি কি করেছি, তখন আমার মূলত আমি যেটা নিয়েছি দুটো, এই দুটো একেবারেই প্রায় সেম বলা যেতে পারে। তখন আমার যে গাইড আমাকে বললেন যেটা স্পষ্ট বোঝা যাবে সেটা নিয়ে আমরা কাজ করব, এবং এটাকে বলা হয় নুসখে আসাস। আসাস মানে হচ্ছে মেইন, ওকে, মূল। ওকে, মূল। তাহলে মূল আমরা কোনটা ধরেছি, ইন্ডিয়াকে আমরা মূল ধরেছি। ওটা করেছি, যখন ওটার মাঝখানে পড়ে গিয়েছে তখন আমরা বাংলাদেশ থেকে নিয়ে কী করেছি, যুক্ত করেছি, ব্র্যাকেটে লিখে দিয়েছি। ওকে, ওগুলো আমি বলবো। আর বাংলাদেশের যে অবশিষ্ট যেগুলো পংক্তিগুলো, সেগুলো আমরা কি করেছি, এটা শেষের কোনো একটা অংশে আমরা জুড়ে দিয়েছি, লিখে দিয়েছি।